মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। নিতাই মাস্টারের আকাশ ফাটানো আর্তনাদে মদের ঠেকের সবার নেশার আমেজ এক পলকে কর্পূরের মতো উড়ে গেল। ঘর জুড়ে প্রবল হট্টগোল বাঁধল। লণ্ঠনের আলোয় তো কিছু দেখাই যাচ্ছে না, কি হয়েছে নাকি ওখানে? কার কাছে টর্চ আছে রে? জলদি জলদি জ্বালো, জলদি। হ্যাঁ, জাল জাল জাল। ওই তো ওই যে জানলা দিয়ে একটা লাফ দিয়ে হ্যাঁ, পালাচ্ছে পালাচ্ছে। হ্যাঁ, ঠিক করে ফোকাস কর, ফোকাস আরে কর। হাতে ওটা কার গ্লাস রে? এই গ্লাস। এই তো দেখ না। টর্চের আলোটা গিয়ে পড়ল খোলা জানলার উপর, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। গ্লাস হাতে ছায়ার মতো কে একজন জানলা গলে ঘুটঘুটে অন্ধকারে মিলিয়ে গেল। চড়ের চোট আর মদের গ্লাস চুরির ধাক্কায় নিতাই মাস্টার তখনও গালে হাত দিয়ে হাঁ করে চেয়ে আছেন। শুনছেন তারাপদ রায়ের হাস্যরসে ভরা রচনা অবলম্বনে কাঁঠালহাটির গল্প। এটি লেখকের গল্প সংকলন সরস গল্পের অন্তর্গত। শুনতে থাকুন আমাদের আজকের পরিবেশনা কাঁঠালহাটির গল্প। ওগো নন্দর মা, বলি তাড়াতাড়ি একটু এদিকে এসো দেখি। আরে কাঁঠালহাটি থানায় নাকি এক সাংঘাতিক লঙ্কা কাণ্ড ঘটে গেছে, শুনেছো? কি বলছো? আমার ছোট ঠাকুরপো তো ওই দিকে গিয়েছিল সকালে। কই, সে তো কিছু বলেনি। তা থানায় কি হয়েছে? খুন খারাপে কিছু? আরে না না, খুন টুন নয়। আরে ডাকাত পড়েছে গো, ডাকাত, জাঁদরেল ডাকাত। সে কি গো? হ্যাঁ, এক একটার হাতে নাকি রামদা আর পাইপ গান। ও মা গো! হ্যাঁ, গতকাল মাঝরাত্রির বেলা খোদ থানার লকআপের গড়াদু উপড়ে বড়বাবুর কোমর থেকে 6 নলা বন্দুক একবারে কেড়ে নিয়ে চম্পট দিয়েছে। সে কি? হ্যাঁ, শুনছি তো পুলিশগুলো নিজেরাই নাকি ভয় লকআপের ভেতর ঢুকে কিল দিয়েছে। তোমাদেরও বলি হারি, সব সময় তিলকে তাল করো। থানায় ডাকাতি হতে যাবে কোন দুঃখে? আমাদের কাঁঠালহাটির ডাকাতগুলো সেই মুরদ আছে নাকি? হ্যাঁ, এটা কিন্তু ঠিক বলেছ। আরে বাবা, ডাকাত নয়, বাঘ। আসল ঘটনা হলো বাঘ। বাঘ? হ্যাঁ, বলছি কি, আমার ননদের ভাসুরপো আজ ভোরবেলা নিজের চোখে দেখে এসেছে। হলুদ কালো ডোরা কাটা আস্ত একটা রয়্যাল বেঙ্গল টাইগার সেই সুন্দরবন থেকে নদী নালা পার হয়ে সোজা হেঁটে হেঁটে কাঁঠালহাটি বাজারে ঢুকে পড়েছে। ও মা গো! বলো কি গো বৌদি? সুন্দরবন থেকে হেঁটে হেঁটে? তাই জ্যান্ত জমদূতটা সোজা থানায় গেল কেন? হ্যাঁ, আমাদের মোটা সোটা বড়বাবুকে জল খাবার বানাতে? তোরা না এক্কেরে পাড়া গে চাষারের মতো কথা বলিস। সুন্দরবনের বাঘ এসে জুটবে এই কাঁঠালহাটিতে, তাও আবার নদী নালা সাঁতরে? বাঘের আর খেয়ে দেয়ে যেন কাজ নেই। আরে বলছি তো, সব বাঘ ডাকাত কোনোটাই নয়। আমার মেজ ঠাকুরপো, আরে সে তো আবার ওই মহকুমা আদালতের মুহুরি। আজ দুপুরে সে সশরীরে দেখে এসেছে 7 ফুট লম্বা একটা বিকট ব্রহ্মদত্তি। রাম 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 রাম! বাবারে, বড়বাবুকে নাকি কাল রাতে থানায় একা পেয়ে ওনারই কোয়ার্টারের খাটটার সাথে 4 হাত পা এক করে পাটের দড়ি দিয়ে কষে বেঁধে রেখে গেছে। বলিস কি রে? উফ, বড়বাবু নাকি এখনো ওখানেই চিত হয়ে শুয়ে গোঙাচ্ছেন। আহা গো, কত ছিঁড়ি দেখো একবার। ভূতে আবার দড়ি দিয়ে বাঁধে নাকি? সত্যি আজ পর্যন্ত কোনো পুরাণে শুনেছো ভূত দড়ি কিনতে বাজারে গেছে? হ্যাঁ, না 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 না,
ভূত তো দড়ি কেন? ভূত তো দেখা মাত্রই ঘাড় মটকায়। এ নিশ্চয়ই কোনো ওঝার কারসাজি। থানায় ঢুকেছে মানে বুঝলি না? কি মানে? হ্যাঁ, আরে এ হলো আইনি ভূত, একেবারে কোর্ট কাছারির জাঁতরের ভূত। কি এইসব কথা শুনে মাথাটা কেমন কেমন করছে তো? আরে না না, চিন্তার কোনোই কারণ নেই। ওই কাঁঠালহাটি থানায় কোনো ডাকাতও পড়েনি, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারও ওসির টেবিলে চড়ে বসেনি, আর 7 ফুট লম্বা কোনো শৌখিন ব্রহ্মদত্তীও সেখানকার বড়বাবুকে খাটের সঙ্গে হাত পা বেঁধে রেখে যায়নি। আসল কথা হলো, কাঁঠালহাটি গ্রামের মানুষ সকাল থেকে চায়ের থেকে বসে যা যা রটাচ্ছেন তার এক বিন্দুও সত্যি নয়। তবে শুধু গ্রামের মানুষের আর কি দোষ? আসল দোষটা এই গ্রামটার নামেই রয়েছে। কাঁঠালহাটি শুনলেই মনে হচ্ছে তো যে রাস্তার দুধারে থরে থরে কাঁঠাল সাজিয়ে বুঝি হাট বসে, কাঁঠালের গন্ধে পুরো গ্রাম যাকে বলে ম ম করে। মোটেই না। কাঁঠালহাটিতে কাঁঠাল গাছ যে নেই তা নয়, কিন্তু হাট বসানোর মতো ফলন হয় না সেসব গাছে। তাছাড়া কাঁঠালহাটিতে কোনো হাটই নেই। নিকটতম হাট এখান থেকে 4 কিলোমিটার দক্ষিণে মোল্লার পাড়ায়। সেখানে তরিতরকারি, মাছ মাংস, চাল ডাল, মরশুমি ফল সব পাওয়া যায়। কাঁঠালের মরশুমে 2-4টে কাঁঠালও মেলে বই কি। তবে তাকে আর যাই হোক না কেন, কাঁঠালের হাট বলা চলে। কাঁঠালহাটিতে হাট না থাকলেও বেশ বড় বাজার আছে। গ্রামের সামনের দিকে হাইওয়ের পাশে নতুন বাজার। সেখানে সুপার মার্কেট হবে এমন কথাও শোনা যাচ্ছে। গ্রামের ভেতরের দিকে রয়েছে পুরনো বাজার। বছর 30-40 আগে কাঁঠালহাটিকে গণ্ডগ্রাম বলা যেত, কিন্তু এখন জায়গাটি পুরোপুরি গ্রাম্যতা বিসর্জন না দিলেও দিব্যি আধা আধি শহর হয়ে উঠেছে। তবে এই আধা শহরের আসল শাসনদণ্ডটি লুকিয়ে আছে ঠিক মাঝখানে, পুরনো বাজারের উল্টো দিকে, যেখানে একই সারিতে দাঁড়িয়ে আছে পঞ্চায়েত অফিস, বিডিও অফিস আর ডাকঘর। আর ঠিক তাদের পাশেই বুক ফুলিয়ে বিরাজ করছে কাঁঠালহাটি থানা। কিন্তু এই প্রতাপশালী থানাতে ঘটে গেছে এক মস্ত বড় বিপদ। না না, ডাকাতি, রাহাজানি, খুনটুন নয়, সেসব আর কোথায় বা না হয়। যতদিন চন্দ্র সূর্য আছে, জোয়ার ভাটা আছে, চুরি ডাকাতি, খুনোখুনি সব ঘটতেই থাকবে। কিন্তু আজকের সমস্যার সঙ্গে এসব চিরকালীন মামুলি ঝামেলার কোনো সম্পর্কই নেই। কাঁঠালহাটি থানার বিপদ সম্পূর্ণ নজিরবিহীন। সুন্দরবনের বাঘ কিংবা শ্মশানের ভূতের চেয়েও সেই আপদ কিছু কম ভয়ঙ্কর নয়। যাই হোক, গুজবের ধোঁয়াটে গল্প ছেড়ে চলুন আসল ঘটনাটাই শোনা যাক। আর তার জন্য আমাদের কাল্পনিক টাইম মেশিনে চড়ে ফিরতে হবে আজ থেকে ঠিক 10-11 দিন আগে। এই গল্পের 2 প্রধান চরিত্র হলেন কাঁঠালহাটি থানার বড়বাবু রামগতি গঙ্গোপাধ্যায় আর স্থানীয় উগ্রপন্থী রাজনীতির ধুরন্ধর কিন্তু ছিটগ্রস্ত নেতা নিতাই মাস্টার। সেদিনও কাঁঠালহাটিতে অন্য 5টা সাধারণ দিনের মতোই একঘেয়ে অলস সন্ধ্যা নেমেছিল। সারাদিন ধরেই আকাশের মুখ ভার, রাস্তাঘাটে কাদার ছড়াছড়ি। এহেন সন্ধ্যায় আমাদের 2 মুখ্য চরিত্র 2 জায়গায় 2টি ভিন্ন সাধনায় মগ্ন ছিলেন। একজন সুধাপানে মেতেছিলেন, আর অন্যজন ব্যস্ত ছিলেন দেশের রাজনৈতিক পিণ্ডি চটকানোয়। চলুন 2 জায়গাতেই একটু আড়ি পেতে আসা যাক। প্রথমে যাওয়া যাক পুরনো বাজারের এক কোণে অবস্থিত মদন সাউয়ের চোলাইয়ের ঠেকে। সেখানে একটা গরাধীন ভাঙা জানলার পাশে ইচ্ছে করেই একটি অতি নড়বড়ে 4 পেয়ে কাঠের টুলে বসে আছেন আমাদের নিতাই মাস্টার। এই টুলটার একটা বিশেষ গুণ আছে। মাস্টার মশাইয়ের শরীরটা একটু দুললেই তার মনে হয় যে নেশাটা বড্ড চলে গেছে। ফলে নিজের লিভারের ভয়ে তিনি সচরাচর 2 পাত্র কম ঢালেন। ঠেকে চুল্লু খাওয়ার গেলাস টেলাস কিছু নেই। ওই মাটির ভাঁড়েই সবাই অমৃত সুধা পান করে।
কিন্তু নিতাই মাস্টার মশাই বলে কথা, মাটির ভাঁড়ে মদ পান করতে তার বেজায় আত্মসম্মানে লাগে। তিনি তাই ছোট একটা কাঁচের গেলাস নিজের পাঞ্জাবির পকেটে রাখেন। আজ তিনি তার খাদির পাঞ্জাবির ভেতরের পকেট থেকে অতি সযত্নে সেই কাঁচের দামি গেলাসটি বার করে বোতল থেকে সবেমাত্র তৃতীয় পাত্রটি পূর্ণ করেছেন। চুল্লুর ঝাঁঝ আজ বেশ কড়া, দুপাত্তরেই বেশ একটা গোলাপি নেশা ধরেছে। মাস্টার মশাই 3 পাত্তরেই আজ সন্ধ্যা শেষ করবেন বলে মনস্থির করেছেন। এই নিতাই মাস্টারকে নিয়ে একটা কথা না বললেই নয়, ইনি মানুষটি বড় সোজা নন। গত 10 বছরে তিনি অন্তত 6 বার রাজনৈতিক দল পাল্টেছেন। কোনো এক ভাদ্র মাসে কংগ্রেসের পতাকা কাঁধে নিয়ে মিছিল করেছেন, পরের ফাল্গুনেই বামপন্থার ঝান্ডা তুলে গলা ফাটিয়েছেন, তারপর আবার এক শীতে নকশালপন্থী তত্ত্বে মজে ঘোষণা করেছেন যে বন্দুকের নলই একমাত্র সত্য। ফলে মদের থেকে বসে কোন দিন কোন পক্ষ নিয়ে তিনি তর্ক জুড়বেন তা স্বয়ং বিধাতাও আগাম বলতে পারেন না। আজ সন্ধ্যার রাজনৈতিক আলোচনার বিষয় ছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অর্থাৎ স্বর্গীয় শ্রীমতী ইন্দিরা গান্ধী। নিতাই মাস্টার দুর্দমনীয় আবেগে বলে চলেছেন, না 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 জওহরলাল বাবু, না, এটা তোমার জাঁদরেল পিতা মতিলাল নেহেরুর আমল নয় যে তোমরা যা বলবে তাই মুখ বুঝে মেনে নিতে হবে। হ্যাঁ একদম। দেশভাগটা তোমরা বড্ড তাড়াহুড়ো করে একেবারে কাঁচা হাতে রান্নার মতো করে ফেললে। ঠিক ঠিক। আর আর তোমার মেয়ে খোদ সেই মহিষী ইন্দিরা গান্ধী। আজ সন্ধ্যে থেকে তাকে যে আমি এইখানে বসে তুলোধনা করছি, এতক্ষণে দিল্লির সাউথ ব্লকে কান্তু ঝাঁ ঝাঁ করার কথা ছিল। করছে করছে করছেই তো। বলি বলি ও ম্যাডাম, ও ম্যাডাম গান্ধী, আপনাদের ওই ক্যাপিটালিস্ট পলিসিতে সাধারণ গরিব মানুষের দেশটা একেবারে একেবারে রসা চলে চলে গেল যে। এই যদি ক্ষমতা থাকে তাহলে এসে এইখানে জবাব দিন। মাস্টার মশাই বলছি, গত সপ্তাহে না আপনি এই চুলে বসে এই সুভাষচন্দ্রকে নিয়ে গলা ফাটাচ্ছিলেন, মনে আছে? হ্যাঁ, আজ আবার এই চুলে বসে নেহেরুর নিন্দা করছেন। বলছি মাস্টার মশাই, এত কুটকচালি কিন্তু ভালো না। এই চুপ কর তো। বুঝলি রে, রাজনীতি হলো কি নদীর বহুতা স্রোত, রোজ নতুন খাত খোঁজে। আজ যাকে গাল দিচ্ছি হয়তো কাল তারই পতাকা কাঁধে নেব। এই তো রাজনীতির আসল সৌন্দর্য রে, কি বুঝলে? আর ঠিক একই সময় মদন সাউয়ের ঠেক থেকে মাত্র 100 গজ দূরে কাঁঠালহাটি থানার ওসি রামগতি গাঙ্গুলি নিজের খাস কামরায় এক নিগূঢ় শক্তি সাধনায় মগ্ন। থানার কাজকর্মে তার মন বসুক আর না বসুক, ত্রিসন্ধ্যা আহ্নিক আর অমাবস্যা একাদশীর উপসে বড়বাবুর বিন্দুমাত্র ভুলচুক হওয়ার জো নেই। গাঙ্গুলি মশাই এই কলিযুগেও খাঁটি রক্ষণশীল। জাতপাত নিয়ে তার বাছবিচারের শেষ নেই। বর্ণ হিন্দু ছাড়া অন্য কোনো আসামিকে পেটালে জামা কাপড় ছেড়ে গঙ্গা স্নান না করে তার উপায় থাকে না। বেজাত কুজাত বা নিষিদ্ধ পল্লীতে তল্লাশি নিতে যাওয়ার আগে গলার পৈতে আর হাতের মন্ত্রসিদ্ধ রূপোর আংটিটি সযত্নে টিনের কৌটোয় ভরে থানার সিন্ধুকে লক করে যান। এখন অবশ্য আর সেসব বালাই নেই। বড়বাবু তাঁর অফিসের কামরার টেবিলে একটা সুদৃশ্য কাঁচের পেপার ওয়েটের গায়ে ঠেস দিয়ে পকেট কালিকে স্থাপন করেছেন। ড্রয়ার থেকে প্লাস্টিকের 2টো লাল জবা মায়ের পদতলে দিয়ে সিঁদুর কৌটো খুলে 1 বিন্দু সিঁদুর মায়ের পায়ে ঠেকিয়ে নিজের কপালে মস্ত একটা সিঁদুর ফোঁটা পড়েছে। এই আনুষঙ্গিক কাজ শেষ হতেই
জমাদার সুখদেও যাদব পেছনের কাঠের আলমারি থেকে একটি বিলাতি সুধার বোতল আর একটি শ্বেত পাথরের গ্লাস এনে টেবিলের বাঁদিকের খোলা ড্রয়ারে নিঃশব্দে রেখে দিল। সাধনার সময় বড়বাবুকে বিরক্ত করার সাহস শুধু ঘুষদাতাদেরই আছে, তবে টাকা তিনি হাত দিয়ে ছোঁন না। সেসব ওই খোলা ড্রয়ারের বোতল গ্লাসের পাশে রেখে গেলেই হলো। কেউ কেউ আবার রবারের গার্ডারে নাম ঠিকানার চিরকুটো জড়িয়ে দেয়, তবে তারও দরকার পড়ে না। বড়বাবুর সেন দৃষ্টি চোখ বুঝেই দেখে নেয় কে কিসের জন্য প্রণামী দিচ্ছে। আজকের এই ঝিরঝিরে বৃষ্টির সন্ধ্যায় রামগতিবাবু খুব আয়েশ করে পবিত্র বিলিতি সুধা পান করছিলেন। প্রতি চুমুকে ইষ্টদেবীর নাম জপ করতে করতে তিনিও ক্রমশ ধূম্রলোচন হয়ে উঠেছেন। আজ উপরি আমদানির পরিমাণও বেশ ভালো হয়েছে, কিন্তু বিকেল থেকে ওর মনটা বড্ড খুঁতখুঁত করছে। মালের পাড়ার বনমালী চট্টরাজের খুনের মামলায় তিনি 21 জন নিরপরাধ লোককে হাজতে পুরেছিলেন, অথচ আজ বিকেলেই ঘটে গেছে এক অবিশ্বাস্য কাণ্ড। মরে যাওয়া বনমালী সশরীরে মহকুমা আদালতে হাজির হয়ে জজ সাহেবকে সেলাম ঠুকে এসেছে। দিনকাল বড়ই খারাপ। বড়বাবু অনেক কষ্টে এসব জাগতিক চিন্তা ভুলে সবে 71 নম্বর জপে পৌঁছেছেন। ওম রিং ক্লিং মা গো। মা ধূম্রলোচনে বিপত্তারিণী মা গো রক্ষা করো, মা গো মা রক্ষা করো। দুষ্টের দমন করো মা গো, দুষ্টের দমন করো। साहेब साहेब हम सुखदेव और বাইরে হেড কনস্টেবল দাশগুপ্ত বাবু একটু খাম রেখে গেছেন ড্রয়ারের কাছে, আপনাকে একটু দেখে নিতে বলেছেন। খামের ভেতরে কাগজে কার নাম লেখা আছে জানিস? জি नहीं साहेब, খালি একটা রবার ব্যান্ড দিয়ে বাঁধা। ওই যে খামটাতে কি আছে আমি চোখ বন্ধ করেও বলে দিতে পারি। হ্যাঁ সাহেব, হ্যাঁ সাহেব। আর এও বলে দিতে পারি যে কে কি কারণে ওই খামখানা রেখে গেছে, বুঝলি? সাহেব আপনি হলেন সভ্য মানুষ, বড় বাবু। তা বটে। এই গ্রামের সব বেটার নারী নক্ষত্র আমার মুখস্থরে সুখদেও। ওই খামের ভেতরে একটা চিঠি আছে। জি সাহেব। হ্যাঁ, তাতে লেখা আছে মশালডাঙ্গা তামাক চোরাচালানের ব্যাপারে সাহেবকে একটু নরম হতে অনুরোধ। জি সাহেব। সাধনায় বিঘ্ন ঘটাস না রে বেটা, যা যা যা। মা মা অতগা দুষ্টগুলো দমন করো মা। থানার ওসি রামগতিবাবু যখন তার 71 আর 72 নম্বর জব সারছেন, তখনও কিন্তু মদন সাউয়ের আধো অন্ধকার থেকে নিতাই মাস্টার জানলার ধারে টুলে বসে ঢুলছিলেন। নেশার ঘোরে মাস্টার মশাই তখনও শ্রীমতী গান্ধীর বাপান্ত করে চলেছেন, কিন্তু তারপরেই হঠাৎ পুরো পরিবেশের ছন্দপতন ঘটে গেল একটা বিকট শব্দে। আধো অন্ধকার ঘরের কোণে কেউ কিছু বুঝে ওঠার আগেই এক শীর্ণ অথচ সবল ও ক্ষিপ্র লোমশ হাত ঠাস করে এক চড় কষিয়ে দিল নিতাই মাস্টারের ডান গালে। নিতাই মাস্টার ত্রাহি ত্রাহি রবে চেঁচিয়ে উঠলেন। শুধু চড় মেরেই ক্ষান্ত হলো না সেই রহস্যময় চোর, এক ঝটকায় তার হাত থেকে কেড়ে নিল সাধের চুল্লুর গেলাসটা। নিতাই মাস্টারের আকাশ ফাটানো আর্তনাদে ঠেকের সবার নেশার আমেজ এক পলকে কর্পূরের মতো উড়ে গেল। চারপাশের খদ্দেররা চটকা ভেঙে উঠে তুমুল শোরগোল বাঁধিয়ে দিল। এদিকে লণ্ঠনের আলোয় কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না।
সবাই যখন চিৎকার করে টর্চ খুঁজতে ব্যস্ত, ঠিক তখনই একজনের ঠাহর হলো। খোলা জানলা গলে কে যেন এক লাফে অন্ধকারে মিলিয়ে গেল। আরে ওই তো ওই যে জানলা দিয়ে একটা লাফ দিয়ে পালাচ্ছে তো। আরে হাতে ওটা কার গ্লাস রে? এই তো দেখ না। আরে ওটা আমার গ্লাস, বাঁচা, ধর রে আমার গ্লাস থেকে বাঁচা, আমি মরে গেলাম, গ্লাস বাঁচা। ইতিমধ্যে টর্চ খুঁজে পেয়ে তড়িঘড়ি আলো ফেলা হলো খোলা জানলার উপর, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। গেলাস হাতে ছায়ার মতো কে একজন জানলা গলে ঘুটঘুটে অন্ধকারে মিলিয়ে গেল। চড়ের চোট আর মদের গেলাস চুরির ধাক্কায় নিতাই মাস্টার তখনও গালে হাত দিয়ে হতবুদ্ধি হয়ে চেয়ে আছে। ঠেকে উপস্থিত সকলেই স্তম্ভিত। ঘোর নকশাল আমলের নকশালেরা একবার এসে মালিক আর খদ্দেরদের লাঠি পেটা করেছিল, মদ ঢেলে ফেলে দিয়ে কাঠের বেঞ্চি ভেঙে ঠেক তুলে দিয়েছিল। আর একবার তো আবগারি দপ্তরের এক গান্ধীবাদী বড়বাবু নিজেই সেপাই নিয়ে হাজির হয়েছিলেন। পুরো ঠেক তছনছ করে মালিক সহ 5 জন খদ্দেরকে হাত কড়া পরিয়ে সোজা চালান করে দেন জেলা সদর। কিন্তু এরকম অতর্কিতে জানলা দিয়ে ঢুকে সম্মানীয় খদ্দেরের হাত থেকে পানীয়ের গেলাস কেড়ে নিয়ে যাবে, এ তো কল্পনাই করা যায় না। এমন কাণ্ড কাঁঠালহাটির ইতিহাসে কখনো ঘটেনি। ঠেকের মাতালেরা সবাই মিলে এই অপমানের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে উঠল। ঠিক তখনই সেই খোলা জানলার পর্দায় ফুটে উঠল এক বিশাল ছায়া। ওরে বাবা রে, এই ওটা কি রে? আরে এ তো একটা ইয়াব বড় হনুমান। হ্যাঁ, হনুমান। যেমন তেমন নয়, আবার স্বয়ং বীর হনুমান। জানলা গলে তিনি আবারও ঠেকে প্রবেশ করলেন। তার হাতে তখনও নিতাইবাবুর স্বাদের কাঁচের গেলাসটি ধরা। আসলে চুল্লুর ঝাঁঝালো স্বাদ হনুমানজির বড্ড পছন্দ হয়েছে, তাই তিনি আর এক পাত্র পানীয় নিতে এসেছেন। কিন্তু কাঁঠালহাটি তো আর রামরাজ্য নয়, এখানে বানর হনুমান খুব একটা দেখাই যায় না। তাই এমন এক মদ্যপায়ী হনুমানকে ঘরের ভেতরে দেখে সবার আত্মারাম খাঁচা ছাড়া। ডামাডোলের মধ্যে কে একজন আবার চেঁচিয়ে উঠল, ওই তো জানালার পাশে বসে আছে। কে আছিস? একটু আলোটা ফেল না ওর মুখে। ঠিক করে ফোকাস কর। হ্যাঁ, ভালো করে কর। ঘরে ঢুকেই চোখে টর্চের আলো পড়তে বীর হনুমান ভয়ানকভাবে দাঁত খিঁচিয়ে উঠলেন। সঙ্গে সঙ্গে কিঞ্চিত আগের চড় খাওয়া টাটকা অভিজ্ঞতা থেকে নিতাই মাস্টার এক লাফে টুলের ওপর উঠে দাঁড়ালেন। ব্যাস, ঠেকের ভেতর পড়ে গেল তুমুল হুলস্থুল হইচই স্বর্গ। বাইরের লোকেরা আওয়াজ শুনে ভাবল থানা এলাকায় বুঝি ডাকাত পড়েছে। চিৎকারের ঠেলায় আশপাশের পাড়া থেকে, পুরনো বাজার থেকে দলে দলে লোকজন লাঠি সোটা নিয়ে ছুটল। অন্যদিকে থানায় বড়বাবু রামগতিবাবু তখনও ধ্যানমগ্ন অবস্থায় ৭৩ নম্বর জপের গেলাসে আলতো করে হাত ছোঁয়াচ্ছেন। অনর্থ হয়েছে বড়বাবু, সর্বনাশ হয়ে গেছে, আপনার থানা বাঁচান স্যার। কি হচ্ছে কি বাইরে? হ্যাঁ, কনস্টেবল, কি হচ্ছে কি বাইরে? কনস্টেবল, থানাটা কি তোমরা ওই মহিষাদলের রাজবাড়ি পেয়েছো নাকি? হ্যাঁ, নাকি ওই শ্রীরামপুরের রথের মেলা? না বলে এত চেঁচামেচি কিসে? ওই লকআপের কোনো খুনের কয়েদি কি গোড়াত কেটে পালালো নাকি? ততক্ষণে চুল্লুর থেকে ডাকাত পড়েছে ভেবে যে সেপাইরা থানা থেকে ছুটে গিয়েছিল, তারা এবং তাদের সঙ্গে ঠেকের খদ্দের কুল এবং আরো বহু লোকজন চেঁচাতে চেঁচাতে থানার মধ্যে ঢুকে পড়ল। জনৈক সেপাই হাঁপাতে হাঁপাতে বলল, না স্যার, লকআপের কয়েদিরা সব রাম নাম জপ করছে, তারা একদম ঠিক আছে, কিন্তু বাইরে ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে স্যার। কি কাণ্ড? হনুমান।
সাক্ষাৎ বীর হনুমান এসে আমাদের নিতাই মাস্টারকে শটান এক মোক্ষম চর কষিয়েছেন। তার গালে নাকি 5 আঙুলের দাগ বসে গেছে। কি বলছিস রে? নিতাই মাস্টার চড় খেয়েছে? তা বেশ হয়েছে। অন্তত আমি তো বলবো যে অন্যায় কিচ্ছু হয়নি। না, ওই কাঁঠালহাটির ওই কুলাঙ্গার মাতালগুলোকে চাপকে বিটে চামড়া তুলে নেওয়াই উচিত একেবারে। তা এই চড় মারার সময় আমাদের পরম পূজনীয় নিতাই বাবু ঠিক কি কুকীর্তিটা করেছিলেন শুনি? আর বলবেন না স্যার, এই নিতাই মাস্টার ওই নরবরে কাঠের টুলে বসে আমাদের দেশের সর্বেসর্বা মহিয়সী ইন্দিরা গান্ধীকে যাচ্ছে তাই ভাষায় গালাগাল করছিলেন। শুধু ওকে বললে তো তাও সহ্য করা যেত, কিন্তু ওর স্বর্গীয় বাপ ঠাকুরদা জওহরলাল নেহেরু এবং মতিলাল নেহেরুকেও বিশ্রী ভাবে তুলোধনা করছিলেন জানেন। আমরা বারণ করায় আমাদেরও মারতে এসেছিলেন। ভাবুন তো কি সাহস! এত বড় স্পর্ধা! খোদ এশিয়ার মুক্তি সূর্য আমাদের সকলের পরম পূজনীয়া ইন্দিরা গান্ধীকে নিয়ে এই কাঁঠালহাটির মাটিতে বসে কটূক্তি, এ তো দেশদ্রোহিতা। তাই তো, তাহলে বলুন। ঘটনার ব্যাখ্যা শোনা তো দূরের কথা, শুধুমাত্র গান্ধী পরিবারের নিন্দে করার খবর শুনেই বড়বাবুর মাথায় চড়াত করে রাগ চড়ে গেল। চড়বে নাই বা কেন বলুন? এদেশে তো আর যোগ্যতার বিচারে চাকরি হয় না, সবই চলে ভক্তির মহিমায়। রামগতিবাবু হলেন সেই বিখ্যাত এমার্জেন্সি পিরিয়ডের সময়কার কৃপাধন্য দারোগা। তিনি এককালে নিজের গ্রামের দেওয়ালে দেওয়ালে চুনকালি দিয়ে লিখে বেড়াতেন, এশিয়ার মুক্তি সূর্য ইন্দিরা গান্ধী। নেত্রীর প্রতি তাঁর সেই অক্লান্ত ভক্তি আর সেবার পুরস্কার হিসেবেই কিন্তু জুটেছিল ওসির এই জাঁদরেল চাকরিটা। নেত্রীর অবমাননা তাই তাঁর ব্যক্তিগত সম্মানে গিয়ে লাগল। নিজের কাঠের লাঠি উঁচিয়ে সেই দেশদ্রোহী নিতাইয়ের গোষ্ঠীর পিণ্ডি চটকাতে থানার বারান্দার দিকে পা বাড়াতেই যাচ্ছিলেন, হঠাৎ উত্তেজিত এবং আতঙ্কিত জনতা দুভাগ হয়ে কাকে যেন পথ ছেড়ে দিল। রামগতিবাবুর চক্ষু চড়ক গাছ হয়ে উঠল। এটা কি রে? এই কোত্থেকে এলো এই হনুমানটা? এই ভাগ ভাগ ভাগ, এই ভাগ এখান থেকে। সরকারি টেবিলে বসে দাঁত খিচাচ্ছিস? তুই কাকে দেখে দাঁত খিচাচ্ছিস? এই এই কনস্টেবল, এই ভাগাও ভাগাও এখানে। প্রকাণ্ড হনুমানটি সবার অলক্ষ্যে কখন যে থানায় হানা দিয়েছে তা কেউই ঠাহর করতে পারেনি। এবারে সে শটান বড়বাবুর ঘরে ঢুকে তাঁরই টেবিলে উঠে বসতেই জনতা এবং রামগতিবাবু অবাক হয়ে দেখলেন তার হাতে তখনও ধরা রয়েছে নিতাই মাস্টারের কাঁচের গেলাস। টেবিলে বসে সে বড়বাবুর দিকে কটমট করে তাকিয়ে রইল। সুখদেও শঙ্কিত গলায় বলে উঠল, साहिब, ओ साहिब, जरा हिंदी में बोलिए, हिंदी में। बजरंगबली बांग्ला भाषा बिल्कुल समझते नहीं। হ্যাঁ স্যার, সুখদেও কিন্তু ঠিকই বলছে স্যার। হনুমানজি তো আর বাংলা ব্যাকরণ বুঝবেন না, ওনার সঙ্গে বরঞ্চ আপনি হিন্দিতেই বাতচিত করুন। হিন্দি? हाँ, हिंदी में बोलिए साहिब। ठीक ठीक। এই হনুমান কি क्या करता तुम? अरे दौड़े पलाओ के पलाओ, दूर हो यहाँ से। বীর হনুমান ততক্ষণে মদন সাউয়ের ঠেকের দেশি চুল্লু আর বড়বাবুর টেবিলের ওপর রাখা পবিত্র বিলিতি সুধার এক কড়া মিশেলে নিজেই স্বয়ং ধূম্রলোচন কালী হয়ে উঠেছেন। তার চোখ দুটো জবা ফুলের মতো লাল। কেউ কিছু বুঝে ওঠার আগেই বড়বাবু তাঁর নিখুঁত কামানো গালে এক সুতীব্র করাঘাত পেলেন। নিতাই মাস্টার যাও বা প্রতিক্রিয়া দেখাবার অবস্থায় ছিলেন, বড়বাবু মোটেই এই অপ্রত্যাশিত আঘাত সামলাতে পারলেন না। সুখদেও হাউমাউ করে উঠল। अरे बाप रे, सत्यानाश हो गया। अरे बड़ा बाबू तो चोक उल्टा के जीभ निकाल के चित पटा ले गए। अरे कोई पानी लाओ, আমাদের বড় বাবু চিৎপাত হয়ে গেছে। আরে জলান জলান শিগগিরই জলান। এই পাখান পাখান এই দে দে দে। ও বাবা রে, একেবারে চোখ উঠে গেছে। ও মা গো। কিন্তু কে কার কথা শোনে? গোটা কাঁঠালহাটি থানায় তখন ত্রাহি ত্রাহি রব।
সেপাইরা ভয়ের চোটে টেবিলের তলায় ঢুকে পড়েছে। হনুমান অবশ্য এক্কেবারে নির্বিকারভাবে ধীরে সুস্থে বড়বাবুর বড় টেবিলের ওপর জাঁকিয়ে বসল। তারপর একটু ঝুঁকে আধখোলা ড্রয়ারে নিজের লম্বা হাত গলিয়ে শ্বেত পাথরের গেলাসটা টেনে বার করল, আর তাতে তখনও পড়ে থাকা বড়বাবুর সেই ৭৩তম পরম চুমুকটা এক ঢোকে শেষ করল। মনে হলো যেন তরলটা তার বেশ ভালোই লাগলো, শরীরটা একটু দোলা দিল। তারপর কি ভেবে যেন চরম অবজ্ঞা ভরে গেলাসটা মেঝেতে ছুঁড়ে ফেলে দিল। তারপর নিতাই মাস্টারের থেকে কেড়ে আনা কাঁচের গেলাসটায় বড়বাবুর টেবিলের ওপর রাখা মহামূল্যবান বিলিতি সুধার বোতল থেকে রাজকীয় মেজাজে মদ ঢেলে আয়েশ করে চুমুক দিতে লাগল। খেতে খেতেই তার হঠাৎ চোখ পড়ল টেবিলে পকেট কালির সামনে রাখা সিঁদুরের বাটিটার দিকে। বাটি থেকে এক চিমটে সিঁদুর নিয়ে নিজের জিভ দিয়ে চেটে দেখল। স্বাদটা পছন্দ হলো কিনা বোঝা না গেলেও দেখা গেল সে গম্ভীর মুখে নিজের লোমশ কপালে সিঁদুরের একটা মস্ত তিলক কেটে নিল। তারপর শটান গিয়ে বসল বড়বাবুর গদিওয়ালা সেই কাঠের বড় চেয়ারটায়, যেন আজ থেকে সেই কাঁঠালহাটির নতুন দোর্দণ্ড প্রতাপ দারোগা বাবু। ওদিকে ততক্ষণে সুখদেও আর কয়েকজন মিলে বড়বাবুকে ধরাধরি করে বারান্দায় নিয়ে গিয়ে তার মুখে চোখে জল ছিটিয়েছে। একটু পরে রামগতির জ্ঞান ফিরল। তিনি ধড়মড় করে উঠে বসে চিৎকার করলেন, সুখদেও কই? সুখদেও! জি স্যার। ওই বানর হারামজাদাকে গুলি করে মার। শুট ইট! দিস ইজ মাই অর্ডার। মার শালাকে, গুলি করে মারো একেবারে। রাম 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 সাহেব, এসব কি পাপ কথা বলছেন? মা কালীর সিন্দুর নিজের কপালে মেখে উনি এখন বড়া বাবুর চেয়ারে ধ্যানে বসেছে। साक्षात बजरंगबली भगवान का रूप है। जय श्री राम, जय श्री राम। আমার শরীরে এক ফোঁটা প্রাণ থাকতে আমি ভগবানের ওপর গলি চালাতে দিব না। হ্যাঁ, সুখদেও কিন্তু একেবারে ঠিক কথা বলেছে। স্বয়ং বজরংবলী থানায় পায়ে ধুলো দিয়েছেন, তাকে আঘাত করা তো মহাপাপ। ঠিকই তো, মহাপাপ, অনর্থ হয়ে যাবে। আমরা গুলি চালাতে দেব না, গুলি চালাতে দেব না আমরা। জয় বজরংবলী, জয় জয় বজরংবলীর জয়। চারদিকে সেই ধর্মীয় হাওয়া দেখে বিপদ বুঝে চটকে যাওয়া নেশার রেশ নিয়েই নিজের কোয়ার্টারে ফিরে গেলেন রামগতি। কিন্তু তিনি স্বপ্নেও ভাবতে পারেননি আসল লঙ্কাকাণ্ড তখনও শুরু হওয়া বাকি। থানায় সেই ঐতিহাসিক চড় আর বড়বাবুর চেয়ার বেহাত হওয়ার পর কাঁঠালহাটি থানার আইন শৃঙ্খলার ভূগোলটাই পুরোপুরি বদলে গেল। সেদিন বড়বাবু রামগতি গঙ্গোপাধ্যায়ের জ্ঞান ফিরেছিল বটে, কিন্তু একই সঙ্গে বিদায় নিয়েছিল তার রাতের ঘুম আর মনের শান্তি। অন্যদিকে গ্রামের ভক্ত মানুষেরা রাতারাতি পেয়ে গেল এক নতুন ত্রাতা, যাকে তারা ভক্তিভরে নাম দিল বীর হনুমান। পরের দিন সকালবেলায় অবশ্য হনুমানটিকে কাঁঠালহাটির কোথাও দেখা গেল না। রামগতিবাবু এবং নিতাই মাস্টার হাঁপ ছেড়ে বাঁচলেন, কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হল না। সেদিনই ভর সন্ধেবেলায় কোথা থেকে আবার ফিরে এলো হনুমান। প্রথমে চুল্লুর থেকে এবং পরে থানায় আগের দিনের মতোই আক্রমণ চালানো। যথাক্রমে নিতাই মাস্টার এবং রামগতিবাবু নির্যাতিত হলেন। তারপর থেকে এক নাগাড়ে এই ঘটনার পুনরাবৃত্তি হয়ে চলেছে। তবে হনুমানের চড় খেয়ে দ্বিতীয় দিনেই নিতাই মাস্টারের ভোল বদল হল। তিনি বাড়ি ফিরে স্ত্রীকে বললেন, মা কালীর দিব্যি বলছি, আর ওই রাক্ষসে অপয়ার চলাইয়ের থেকে পা দিচ্ছি না। মরণ মদ খাওয়ায় এই আমি চিরতরে ইস্তফা দিলুম। দেশের রাজনীতি বরং ঘরে বসেই হবে। ওগিন্নি, আমায় বরং সন্ধেবেলায় এক গ্লাস করে গরম দুধ দিও আজ থেকে। বাবু নাকি মদ ছেড়ে দুধ খাবেন? ঢের দেখলাম এমন প্রতিজ্ঞা। এই গতবার সুভাষ বোসের নামে দিব্যি করেছিলে, মনে আছে তো? 3 দিনও যায়নি।
না 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 এবারের ব্যাপারটা একেবারেই আলাদা গিন্নি, বুঝলে না? এবারের লড়াইটা ঠিক মদের সঙ্গে নয়, স্বয়ং বজরং বলির সঙ্গে। বাবারে, বজরং বলি। আর মদ খাবো না, বরং দুধ খাবো, দুধই দিও। তৃতীয় দিন রামগতিবাবু থানায় তাঁর নিজের সাধে চেয়ারটিতে বসার সাহস একেবারে হারিয়ে কোয়ার্টারের সবচেয়ে ভেতরের অন্ধকার ঘরটায় আশ্রয় নিলেন। পুলিশ কোয়ার্টারে হনুমানের উপদ্রব হওয়ার জো নেই ভেবে কিছুটা নিশ্চিন্ত মনে সেখানেই মা ধূম্রলোচনার সাধনা করতে বসলেন তিনি। বাবা, থানার খোলা ঘরে ঢুকে পড়ে তো খুব হইচই করেছিলি। বেটা বেয়াদব হনুমান, কিন্তু শুধু তুই কেন, খোদ বজরং বলিরও সাধ্য নেই যে কোয়ার্টারের এই ঘরের যন্ত্রেল সেগুন কাঠের দরজা পেরিয়ে আমার এই বোতলে হাত দেয়। জয় মা বিপত্তারে, মা গো রক্ষা করো মা, ওই দুষ্ট বানরের দমন করা। কিন্তু সেই দিনও কোনোই ব্যতিক্রম হলো না। গন্ধে গন্ধে হনুমান ঠিক হাজির হলো বড়বাবুর কোয়ার্টারেও, এবং সেই সন্ধেটাও চরম বিভীষিকায় কাটালেন রামগতি। পঞ্চম দিন আর উপায় না দেখে মরিয়া হয়ে ফোন করলেন জেলা বন্যপ্রাণী ও বন দপ্তরের বড়বাবু। আমার বড়বাবু বলছে, না না, বলছে এটা হচ্ছে কি, হচ্ছেটা কি এটা? না না, আমার অফিসে ঢুকে আমার সরকারি বোতল নিয়ে, না মানে সরকারি ইয়েতে ঘরে ঢুকে আমার বোতল নিয়ে চলে যাচ্ছে। কিন্তু তাতেও বিশেষ লাভ হলো। সব শুনে বন দপ্তরের বাবু বিরক্ত হয়ে বললেন, আরে মশাই, ভালো করে আইনটা বুঝুন আগে, তারপর চেঁচাবেন। হনুমান তো বন্যপ্রাণী আইনের শিডিউল প্রোটেক্টেড অ্যানিমাল। খাঁচায় পোড়া বা ধরা টরা কিছুই যাবে না, বুঝেছেন? এসব হলো আইনত অপরাধ। বরং দিনের বেলায় ও যখন জঙ্গল থেকে বেরোবে আমাদের জানাবেন, আমাদের লোক গিয়ে ওই ট্র্যাঙ্কুলাইজার দিয়ে একটু দেখবে। আর হ্যাঁ, রাতের বেলায় যদি ডিউটি করতে হয় তাহলে আমাদের কর্মীদের আবার সরকারি নিয়ম মেনে ওভারটাইম দিতে হবে, কিন্তু ফান্ডে ও সব হ্যাপার বাজেট নেই। আরে মশাই, শুনুন শুনুন, ওই দিনের বেলা তো বেটা কুম্ভকর্ণের মতো ঘুমোয়। হাসছেন হাসছেন, না হাসে শুনুন আগে। বেটা বেরোয় হচ্ছে ভর সন্ধ্যের সময়, ঠিক যখন আমার ডিউটির টাইম সেই সময়। আর বেটার যত নজর সব আমার ওই বোতলের উপর, ভাবতে পারছেন? দেখুন দারোগা বাবু, ওটা পুলিশের ইন্টারনাল ল অ্যান্ড অর্ডার ম্যাটার। আমাদের না ওতে কিছু করার নেই। এখন রাখলাম, গুড ডে। হ্যালো হ্যালো, রেখে দিয়েছে। ষষ্ঠ দিন সদরের দমকল দপ্তরে নিজের জিপ নিয়ে সশরীরে হাজির হলেন রামগতি গঙ্গোপাধ্যায়। কিন্তু গোটা ব্যাপারটা শোনার পরে দমকলের বাবুও সেই বাঁধা বুলি আউড়ে গেলেন। আরে গাঙ্গুলি বাবু, সরকারি নিয়ম কানুন কি সব ভুলে মেরে দিলেন নাকি? কেন কেন? থানায় যদি কোথাও আগুন লাগে তখন আপনি তলব করলেই আমরা জল বোঝাই গাড়ি পাঠাবো, কিন্তু তাই বলে একটা হনুমান তাড়ানোর জন্য আমরা এত জগঝম্প করে আমাদের দামি হোস পাইপার এতগুলো লোককে নিয়ে যাব নাকি? না না, আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, কেউ তো শুনছেনই না। আরে মশাই, আপনি আমার ব্যাপারটা একটু বুঝুন। বলুন। দেখুন, আগুন না লাগলে ফায়ার ব্রিগেডের গাড়ি 1 ইঞ্চিও নড়বে না, সরকারি নিয়ে। নড়বে না? তাহলে কি করা যায়? আপনি বরং থানায় আগুন লাগার অপেক্ষা করুন, তারপর না হয় আমাদের ডাকবেন, তখন 1 ঢিলে 2 পাখি মেরে আসা যাবে। আগুনও নেভাবো আর আপনার বীর হনুমানকেও সোজা জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো। আগুন? সপ্তম, অষ্টম আর নবম দিনও সেই একই আতঙ্ক, একই উৎপাত। দিনের বেলায় হনুমানের টিকিটিও কোনো গাছে দেখা যায় না, আর অন্ধকার ঘন হলেই থানায় তার রাজকীয় হামলা শুরু হয়। কিন্তু দশম দিনে হনুমান বাবাজির উপদ্রব আর সহ্য করতে পারলেন না বড়বাবু। ভাবলেন হেস্তনেস্ত একটা করতেই হবে। হ্যাঁ, কাঁঠালহাটি থানার এখন সত্যিই বড় বিপদ। সুন্দরবনের বাঘ
কিংবা ব্রহ্মদত্তীয় বোধহয় এই বিলিতি মদখোর হনুমানের চেয়ে ভালো ছিল। সরকারি অফিসের চক্কর কেটে এবং গালে চড়ের দাগ গুনতে গুনতে বড়বাবু রামগতি গঙ্গোপাধ্যায় অবশেষে এক চূড়ান্ত এবং যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। দমকলের বাবুর সেই মোক্ষম পরামর্শটা ওর মাথায় বেশ কয়েকদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল, আর আজ তিনি স্থির করে ফেলেছেন আগামীকাল ভর সন্ধ্যায় হনুমান আসার ঠিক আগে কাঁঠালহাটি থানায় তিনি স্বহস্তে আগুন ধরিয়ে দেবেন। শুনলেন তারাপদ রায়ের রচনা অবলম্বনে কাঁঠালহাটির গল্প। বিশিষ্ট কবি, গল্পকার ও প্রখ্যাত রম্যরচয়িতা তারাপদ রায়ের জন্ম 1936 খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলার টাঙ্গাইলে। বিংশ শতাব্দীর 50-এর দশকের প্রখ্যাত কৃত্তিবাস কাব্যগোষ্ঠীর অন্যতম সক্রিয় সদস্য ছিলেন তিনি। কাব্যচর্চার পাশাপাশি বাংলা সাহিত্যে সূক্ষ্ম রসবোধ ও ব্যঙ্গাত্মক রম্যরচনার জন্য তিনি পাঠক মহলে বিশেষ জনপ্রিয়তা লাভ করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে কাণ্ডজ্ঞান, বিদ্যাবুদ্ধি, চারাবাড়ি পোড়াবাড়ি, কৌতুকে তারাপদ। লেখকের কাব্যগ্রন্থ তোমার প্রতিমা, কোথায় যাচ্ছেন তারাপদবাবু পাঠক মহলে বেশ সমাদৃত। আমাদের আজকের এই প্রযোজনার জন্য মূল গল্পটির অডিও রূপান্তর করেছেন জিনিয়া রায়, নির্দেশনা তমালী চৌধুরী, গল্প পাঠে এবং সুখদেও ও দমকল অফিসার বাবুর চরিত্রে শেখর পাল, রামগতি অনুরণ সেনগুপ্ত, নিতাই মাস্টার অভিজিৎ ভূঁইয়া, সঙ্গে আর্য জানা, শ্রমণা রায়চৌধুরী, গার্গী ব্যানার্জি, সুনয়না ভৌমিক এবং তমালী চৌধুরী। শব্দগ্রহণ সঞ্জিত গিরি, ধ্বনি পরিকল্পনা ও আবহ ঋদ্ধি সরকার, প্রচার অলঙ্করণ চিন্ময় দাস, সহকারী নির্দেশক গার্গী ব্যানার্জি, কার্যনির্বাহী প্রযোজক গোপা চক্রবর্তী, গল্পের সূত্রধার সুনয়না ভৌমিক, প্রযোজনায় সাউন্ড আইডিয়াজ এবং মির্চি বাংলার পক্ষ থেকে সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।